পার্কিং লটে ঢুকল রানা ও ভিকি। ন্যাপস্যাক খুলে ভেতরের জিনিস বের করে চত্বরে ছড়িয়ে ফেলতে লাগলো ভিকি। চুপচাপ দেখছে রানা। দ্বীপে কম্প্রেসর মেরামত নিয়ে বিগ ব্যস্ত। মেশিনটা মেরামত করতে পারেনি এখনো। ইঞ্জেক্টরের ময়লা পরিষ্কার করেও চালু হয়নি। কারণ খুঁজতে গিয়ে আবিষ্কার করেছে আরও সমস্যা হয়েছে মেশিনে। একটা যন্ত্রাংশ ভেঙেই গেছে। মেরামতের চেষ্টা করছে ও। না পারলে মেইন থেকে আনাতে হবে। কম্প্রেসর মেরামত না হলে ট্যাঙ্কে অক্সিজেন ভরা যাবে না। ট্যাঙ্ক ছাড়া সাগরে ডুব দেওয়া যাবে না। সেন্সরটা তোলা যাবে না। হোয়াইট শার্কের পিছু নেওয়া যাবে না। অর্থাৎ রানা ও ভিকি আপাতত বেকার। কাজেই সময় কাটানোর জন্য অন্য কোনো উপায় না দেখে ভিকিকে নিয়ে শহরে চলে এসেছে রানা। অবশ্য ভিকির চাপাচাপিতেই বলা যায়। দ্বীপে আসার পর থেকে সকালে ব্যায়ামের কাজটা এখানেই সেরে নেয় রানা। ভোর 5টায় উঠে দৌড়ানো শুরু করে। পুরো দ্বীপটা 6বার চক্কর দেয়। তাতে মোটামুটি 12 মাইল দৌড়ানো হয়। ব্যায়াম সেরে ঘরে ফিরে শেভ করে, শাওয়ারে গোসল করে নাস্তা সারে। তারপর হয় ঢোকে অফিসে, নয়তো বিককে নিয়ে বেরোয়। এতদিন এটাই ছিল ওর দৈনন্দিন কাজ। কিন্তু ভিকি আসার পর নিয়মের কিছুটা ব্যতিক্রম হচ্ছে। এই যেমন আজ ব্যায়ামের কাজটা দ্বীপে না সেরে চলে এসেছে মূল ভূখণ্ডে। ভিকির টিচার ভালো মতো রোলার ব্লেড প্র্যাকটিস করতে বলে দিয়েছেন। আসছে শীতে স্কুলের হকি টিমে ঢুকতে হলে স্কেটিংয়ে উন্নতি করতে হবে ওকে। দ্বীপে রোলার ব্লেড করার উপযোগী পাকা রাস্তা নেই, আছে শহরে। বিগ অবশ্য বাধা দিয়েছিল, এত টাকার তেল খরচ করে শহরে যাওয়ার দরকার নেই। কয়েকদিন প্র্যাকটিস বন্ধ থাকলে কিছুই হবে না। আহ, তেলের টাকা নিয়ে আর কিপটেমি করবেন না তো, রানা বলেছে। কাল সকালে আমি নিয়ে যাব ওকে। তেলের টাকাটাও আমিই দেব। সুতরাং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভিকিকে নিয়ে বেরিয়ে পড়েছিল ও। নি প্যাড, এলবো প্যাড, হেলমেট এবং সব শেষে একজোড়া হাই টপ লেস আপ শু পরল ভিকি। শুর নিচে হলুদ রঙের চাকা লাগানো। অনেকটা রোবটের মতো দেখাচ্ছে এখন তাকে। মুচকি হেসে রানা জিজ্ঞেস করল, এত কিছুর কি দরকার আছে? আছে, প্যাড না পড়লে পড়ে গেলে হাত পা ছিলবে। এসো শুরু করা যাক। কোনখান থেকে? এখান থেকে। অসুবিধা আছে? না। সোজা হয়ে দাঁড়ালো ভিকি। এক পা দিয়ে ঠেলা মেরে গড়িয়ে দিল জুতোর নিচে লাগানো চাকা। টলমল করে উঠল দেহ। দুই হাত ডানার মতো ছড়িয়ে দিল দুদিকে। পড়ে যেতে যেতে সামলে নিল। বিব্রত হাসি হেসে রানার দিকে তাকিয়ে বলল, এই জন্যেই প্র্যাকটিস বন্ধ রাখা উচিত না। মাত্র কয়েকদিন করিনি, তাতেই। তবে সামলে নিতে দেরি হলো না ওর। সামনে ঝুঁকে জোরে আবার ঠেলা দিল। পাখির ডানার মতো দুপাশে ছড়ানো দুই হাত। কয়েক মুহূর্ত টলমল করে ভারসাম্য ঠিক করে ফেলল। ছুটতে শুরু করলো দ্রুত গতিতে। শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে রানা। ওর ভয় ডিগবাজি খেয়ে পড়বে ভিকি, কিন্তু পড়ল না। পার্কিং লটের চারপাশে এক চক্কর দিয়ে ফিরে তাকালো। রানার দিকে তাকিয়ে হাত উঁচু করে ঝাঁকি দিয়ে যেন নিজের বাহাদুরি প্রকাশ করলো। তারপর ছুটল শহরে ঢোকার রাস্তাটার দিকে। যানবাহন আর পথচারীদের ভিড় বাড়তে আরম্ভ করবে একটু পরেই। ওদের ব্যাপারে ভিকিকে সাবধান করতে গিয়ে ও কি ভেবে করলো না রানা। রানিং শু পরাই আছে, দৌড় শুরু করলো। নিচু পাহাড়ের গোড়ায় পৌরসভায় যাওয়ার রাস্তাটা ধরে ছুটল। বিচ স্ট্রিটের দুটো রেস্টুরেন্ট থেকে নাকে আসছে সিনামন বান আর মাংস ভাজার সুবাস। এত সকালেও তড়িঘড়ি নাস্তা রেডি করে ফেলছে রেস্টুরেন্টগুলো, ইলেকট্রিক বোটে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য। যানবাহনের ভিড় তেমন নেই। বিচ স্ট্রিটের ঠিক মাঝখান দিয়ে দৌড়চ্ছে ও। বড় মার্কেটে সবজির দোকানে সবজি সাজাচ্ছে স্যালি। পাশ দিয়ে যাবার সময় তার উদ্দেশ্যে হাত নাড়ল রানা। হাত নাড়ল লেস্টারের দিকে, লিকার স্টোরের মালিক। দোকানের পেছনে ট্রাক থেকে বিয়ারের বাক্স নামাচ্ছে। তারপর হাত নাড়ল আর্লের দিকে। খবরের কাগজ, ম্যাগাজিন, সিগারেট, চিউইংগাম এবং পেপার ব্যাগ বই বিক্রি হয় তার স্টলে। গত 3 বছরে দুবার এসেছে ও এখানে। সবাই ওকে চেনে এখন, অস্প্রি আইল্যান্ডের নিরহংকার নতুন মালিক হিসেবে। হাত নাড়ার জবাব দিচ্ছে ওরা খুবই আন্তরিকতার সঙ্গে।
মানুষগুলো সহজভাবে ওকে মেনে নিয়েছে, তাই ভালো লাগে রানার। ভেটারান স্কোয়ার আর পুরনো ব্যাংক বিল্ডিংটা পেরিয়ে এলো। পুরনো একটা পতাকা উঠছে এখনো বাড়িটার মাথায় খুঁটিতে। 1812 সালের যুদ্ধে যখন হিংস্র আক্রোশে ওয়াটারবোরোর উপর ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশরা, সেই তখন প্রথম পতাকা উড়ানো হয়েছিল ওই খুঁটিতে। ওয়াটারবোরো পয়েন্টের শেষ মাথায় এসে আবার ভিকির সঙ্গে দেখা হলো। ওখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখল দুজন, তারপর আবার দৌড়ানো শুরু করলো। রানার আগে আগে এঁকে বেঁকে ছুটছে ভিকি। সরু কয়েকটা গলি পার হয়ে ওক স্ট্রিটে উঠল। রাস্তার দুই পাশে এখানে তিমি শিকারী ক্যাপ্টেনদের বাড়ি। শিকার বন্ধ হয়ে গেছে বহুকাল আগে, তাই বাড়িগুলোর এখন আর সেই জৌলুস নেই। ওক স্ট্রিটটা বেশ চওড়া, সোজা, খোলা, নির্জন। এখানে ঠিকমতো ছোটা যাবে, ভিকি বলল। চলি আঙ্কেল, ক্লাবের কাছে দেখা হবে। দ্রুত পা ঠেলে ঠেলে, হাত আগুপিছু, মাথা নিচু, পিঠ বাঁকা করে ছুটছে ও। রাস্তায় দ্রুত গড়াচ্ছে ওর জুতোর চাকা। পিছনে দৌড়াচ্ছে রানা, ভিকিকে চোখে চোখে রাখছে, কিন্তু চাকাওয়ালা জুতোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে 2 ব্লক পেরিয়েই হাঁফিয়ে উঠল। গতি কমিয়ে আবার স্বাভাবিক গতিতে দৌড়াতে থাকলো। 1 ব্লক আগে রয়েছে ভিকি। দ্রুত বাড়ছে দুজনের দূরত্ব। মেয়েটাকে চোখে পড়ল রানার। একটা বাড়ির দরজা দিয়ে বেরিয়ে আসছে। ঘুরে দরজা লাগালো মেয়েটা, হাতের ব্যাগটা শক্ত করে চেপে ধরে রাস্তায় নামলো। রানা চেঁচিয়ে উঠল। মেয়েটাকে দেখতে দেরি করে ফেললো ভিকি। দ্রুত পাশ কাটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নিজেকে থামানোর চেষ্টা করলো, তাও পারল না। ধাক্কা খেলো মেয়েটার গায়ে। পার্ক করে রাখা একটা গাড়ির বনেটে পড়ল মেয়েটা। সেখান থেকে গড়িয়ে পড়ল রাস্তায়। উড়ে গিয়ে রাস্তায় পড়েছে হাতের ব্যাগটা। রাস্তা থেকে দুটো পাই শূন্যে উঠে পড়েছে ভিকির। গুলি খাওয়া পাখির মতো 2 হাত ছড়িয়ে ডিগবাজি খেয়ে রাস্তায় পড়ল। উল্টে পুল্টে গড়ান খেল, তারপর স্থির হয়ে পড়ে রইল। নীল পোশাক পরা মেয়েটা পড়ে আছে নীল রঙের একটা পুটুলির মতো। প্রচন্ড ভয় পেয়ে গেল রানা। প্রাণপণে ছুটছে, ফুসফুস ফেটে যাবার জোগাড়। অক্সিজেন সাপ্লাই দিয়ে কুলাতে পারছে না। প্রথম নড়ল মেয়েটা, গাড়ির বাম্পার ধরে উঠে বসল। ধীরে ধীরে টেনে তুলল দেহটাকে। ভিকির কাছে গিয়ে নিচু হয়ে ওর গালে হাত রাখল। ভিকিও নড়ল, উঠে বসল। পরস্পরের দিকে তাকিয়ে রইল দুজনে। ভিকি কিছু বলল মনে হলো। মাথা নাড়ল মেয়েটা। স্বস্তির নিঃশ্বাস ফেলল রানা। মেয়েটা ফিরে তাকালো ওর দিকে। মাটি থেকে ব্যাগটা তুলে নিয়ে আরেকবার ভিকির দিকে তাকিয়ে হাত নেড়ে দৌড়ে ঢুকে পড়ল দুটো বাড়ির মাঝখানের একটা গলিতে। রানা যখন ভিকির কাছে পৌঁছল, মেয়েটা উধাও। একটা হাত বাড়িয়ে দিল ভিকি, তাকে টেনে তুলল রানা। ভিকি কাঁপছে। ওর কাঁধ জড়িয়ে ধরল রানা। কি লেগেছে খুব? না, ফ্যাকাশে হয়ে গেছে ভিকির মুখ। এই কারণেই প্যাড পরতে হয়, হাঁটু দেখালো ও। প্যাডের ওপরের কাপড় ছিঁড়ে ভেতরের তুলো বেরিয়ে পড়েছে। মেয়েটার কি অবস্থা? ভালো, চমকে গেছে, আর কিছু না। বলেছে তোমাকে? না, তা অবশ্য বলেনি। তাহলে বুঝলে কিভাবে? যেভাবে দৌড়ে পালালো, জখম হলে পারতো না। পালালো কেন? জানি না। তোমার সঙ্গে কি কথা বলল? ও কিছু বলেনি, আমি বলেছি। বলেছি আমি সত্যিই দুঃখিত। ও কোনো জবাব দিল না, শুধু আমার গাল ছুঁয়ে হাসল। তোমার চেনা? না। কাজটা ভালো হলো না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলা উচিত ছিল তোমার। মেয়েটা যেদিকে গেছে উদ্বিগ্ন দৃষ্টিতে সেদিকে তাকালো রানা। রাস্তা নির্জন। আবার ফিরল ভিকির দিকে। জুতো খোলো, ক্লাব পর্যন্ত হেঁটে যাই। জুতোর তো সমস্যা নেই, যত নষ্টের মূল এই হেলমেটটা। মাথায় হাত দিল ভিকি। কান বন্ধ করে রেখেছে, সেই জন্যই মেয়েটাকে আসতে শুনিনি। তাহলে হেলমেটটাই খোলো। এখন আর খুলে কি হবে? তাহলে আর জোরে ছুটবে না, বলে দিলাম। আমার পাশে পাশে থেকো। দৌড়াতে দৌড়াতে ভিকির দিকে ফিরে তাকালো রানা। স্বাভাবিক ভঙ্গিতে চাকার উপর ছুটতে ছুটতে হকিস্টিক ছাড়াই শরীর বাঁকিয়ে হাত দিয়ে অদৃশ্য বলকে বাড়ি মারার ভঙ্গি করছে। না, ভালোই আছে ও।
পড়ে গিয়ে ব্যথা ট্যাথা তেমন পাইনি, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ডানে ঘুরে ওক স্ট্রিট দিয়ে বেরিয়ে এলো ওরা। লাল ইটের একটা বিল্ডিং এর দিকে দৌড়ে চলল। এক সময় ওটা পৌরসভার স্কুল ছিল, এখন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। বুক সমান উঁচু একটা দেয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে রাস্তা। ওপাশে সৈকত, কয়েকটা টার্নকে খাবার খেতে দেখা গেল। রোদের আলো চমকাচ্ছে পাখিগুলোর সাদা পালকে। আগাছায় ভরা পানিতে ডাইভ দিয়ে পড়ে উঠে আসার সময় পালকের পানি ছিটকে যাচ্ছে হীরার কুচির মতো। দেয়ালটার দিকে এগোলো রানা। রাস্তার শেষ মাথায় গিয়ে ঘুরবে। ভিকিও দেখেছে টার্নগুলোকে। সাঁ করে রানার পাশ কাটিয়ে চলে গেল দেয়ালটার কাছে। পাশে এসে দাঁড়ালো রানা। কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো কি খাচ্ছে টার্নগুলো। মাছ নয়, আগাছায় ভরা জায়গা। ছোট মাছের ঝাঁক এরকম আগাছার মধ্যে ঢোকে না। কি খাচ্ছে? ভিকিও কিছু দেখছে না। দেয়ালের উপর দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছি না। তাকিয়ে আছে রানা। নুড়ি ও ছোট বড় নানা রকম পাথরে ভর্তি ছোট্ট সৈকত। বিড়বিড় করল, ওই আগাছার জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। জোরে বাতাস বইছিল। চেপে বসিয়ে দিল পানির উপর খাড়া হয়ে থাকা জলজ আগাছার মাথা। আঙ্কেল, চেঁচিয়ে উঠল ভিকি, একটা হাত। রানাও দেখেছে এখন। বাঁকা হয়ে আছে আঙুলগুলো। মৃত্যুর আগে যেন কিছু ধরে বেয়ে ওঠার চেষ্টা করছিল ওই হাতের মালিক, কিংবা কাউকে খামচি মারতে চেয়েছিল। থাকো এখানে, ভিকিকে বলে দেয়ালে উঠে বসলো রানা। পা দুটো অন্য পাশে ঝুলিয়ে দিয়ে লাফিয়ে নামলো নুড়িতে ভরা এক চিলতে সৈকতে। আঙ্কেল, রোলার ব্লেডের ফিতে খুলতে আরম্ভ করেছে ততক্ষণে ভিকি। না, এসো না, ওখানেই থাকো বলে আগাছার জঙ্গলের দিকে হেঁটে চলল রানা। টেলিভিশনে কোনো নিখোঁজ সংবাদ শুনেছে বলে মনে করতে পারছে না। আগাছাগুলোর কাছে এসে মাথাটাও চোখে পড়ল ওর। ভয়ানক বিকৃত। সাদাটে ধূসর হয়ে গেছে মুন্ডুটার চামড়া। চোখ, কানের লতি ও ঠোঁটের মাংস নেই। পুলিশকে খবর দাও, ভিকিকে রানা বলল। কার লাশ? কি করে বলবো? যাও, দেরি করো না। আর প্রশ্ন করল না ভিকি। পাকা রাস্তায় ওর জুতোর চাকার শব্দ কানে এলো রানার। আবার লাশটার দিকে ফিরল ও। মুখ দেখে চেহারা চেনার উপায় নেই, তবে এটুকু বোঝা যাচ্ছে টিনেজার। পা লম্বা করে দিয়ে আগাছা সরানোর চেষ্টা করল। লাশের দেহের খানিকটাও চোখে পড়ল। গায়ে ওয়েট স্যুট, হাতে ড্রাইভারের ঘড়ি। তার মানে ডাইভিং করতে গিয়ে মারা গেছে। কিন্তু মৃত্যুর কারণটা কি? ট্যাঙ্কের বাতাস খারাপ হয়ে গিয়েছিল। নষ্ট অক্সিজেনে শ্বাস নিতে গিয়ে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মারা যায় অনেক সময় ডুবুরিরা। পানির নিচে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক করে। জাহাজ কিংবা বোটের প্রোপেলারে লেগেও দুর্ঘটনা ঘটে। এর বেলায় কি ঘটেছিল? কাঁধ থেকে কনুই পর্যন্ত মাংস বলতে কিছু নেই একটা হাতের। বড় বড় আঁচড়ের দাগ হাড় কেটে বসেছে। মৃত্যুর পর খেয়েছে কোনো কিছুতে। হাঙর এভাবে খায় না। আর ব্লু ফিশ হলে কিছুই অবশিষ্ট রাখতো না, সব খেয়ে ফেলতো। কবজিতে জড়ানো ক্যামেরার ফিতেটা চোখে পড়লো এবার। ভিডিও ক্যামেরা এখনো রয়েছে ফিতের মাথায়। আচ্ছা মিস্টার রানা, কি মনে হয় হাঙরের কাজ? বললেন পুলিশ চিফ স্টিভ ম্যাককুইন। বড় কোনো হাঙর, এই ধরুন হোয়াইট শার্ক? আমার মনে হয় না, জবাব দিল রানা। ম্যাককুইনের অফিসে বসে কথা বলছে ওরা। লাশটার অনেকগুলো ছবি ছড়িয়ে রয়েছে চিফের ডেস্কে। বুককেসের ভেতরে বসানো একটা টেলিভিশন সেটের সঙ্গে সংযোগ দেয়া হয়েছে লাশের ক্যামেরাটার। ভিকি খবর দেবার পর 5 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিল পুলিশের গাড়ি। আরো কয়েকটা মিনিট পর একটা অ্যাম্বুলেন্স। লাশের কিছু ছবি নেবার পর ওটাকে ডাক্তারি পরীক্ষা করতে নিউ ইংল্যান্ডে পাঠানোর জন্য ব্যাগে ভরা হচ্ছিল। ততক্ষণে পাথরের দেয়ালের অন্য পাশে উৎসুক দর্শকদের ভিড় জমে যায়। ম্যাককুইনের অনুরোধে থানায় এসেছে রানা ও ভিকি। ওদের স্টেটমেন্টও নেওয়া হয়ে গেছে। ভিকি এখন লবিতে বসা। ম্যাককুইনের সঙ্গে কথা বলছে রানা। হাঙর নয় কেন মনে হচ্ছে আপনার? ম্যাককুইন প্রশ্ন করলেন।
হাঙর এভাবে খায় না। খাওয়ার ধরন দেখে বুঝতে পারছে না? পানিতে বাঘ ভাল্লুক নেই, বিশেষ করে ভালুক। যেভাবে খেয়েছে, নখ দিয়ে আঁচড়েছে। ডাঙায় হলে ভালুকে খেয়েছে বলতে পারতাম। চিন্তিত দেখাচ্ছে ম্যাককুইনকে। এমি কি বলে জানার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। হয়তো পানির নিচে হার্ট অ্যাটাক হয়েছিল, কিংবা স্ট্রোক। কথা তো সেটা না। কথা হলো মৃত্যুর পর এভাবে খেলো কিসে লাশটাকে? দরজায় থাবার শব্দে থেমে গেল রানা। একজন পেট্রোলম্যান ঢুকলো ঘরে। জানালো, লাশের পরিচয় পাওয়া গেছে চিফ। রক চেনি। ওর ভাই ডিক চেনির লাশও পাওয়া গিয়েছে সিগাল পয়েন্টে। পেট্রোলম্যানকে দ্বিধা করতে দেখে চিফ জিজ্ঞেস করলেন, আর কিছু বলবে টমি? ডিকের অবস্থা ওর ভাইয়ের মতোই। চেনির হাতে ক্যামেরা ছিল, আর ডিকের এক পায়ে বাঁধা ছুরির খাপ। শুধু খাপ? ছুরিটা? না, কোনো ছুরি নেই। রবারের সেফটি রিং লাগানো খাপ। আপনা আপনি ছুরিটা খুলে পড়ার কথা নয়। তার মানে খুলে হাতে নিয়েছিল। রানার দিকে তাকালেন ম্যাককুইন। তার মানে স্ট্রোক বা হার্ট অ্যাটাক নয়, খুন। হাত নেড়ে পেট্রোলম্যানকে চলে যেতে ইশারা করলেন, কিন্তু দাঁড়িয়ে রইল টমি। আরো কিছু বলবে? চিফ জিজ্ঞেস করলেন। গ্যারি কুনার এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি জানতাম ওর কানেই যাবে, আর দেখা করতে আসবেই। ফোঁস করে যেন হতাশার নিঃশ্বাস ফেললেন ম্যাককুইন। ঠিক আছে, পাঠিয়ে দাও। কথা বলাটাই নিরাপদ, নইলে কালকের মধ্যেই কানেকটিকাটের কারো আর জানতে বাকি থাকবে না ওয়াটারবোরোর সাগরে লক নেস মনস্টারের দাদা এসে হাজির হয়েছে। পানিতে নামলেই খাবে। টমি চলে গেলে রানার দিকে তাকালেন তিনি। তাও রক্ষে যে শুধু গ্যারিটাই এসেছে, বাকি পত্রিকাগুলো আসেনি। ওকে হয়তো সামান্য কিছু তথ্য দিয়ে আর স্কচ খাইয়ে বিদায় করতে পারবো। ওয়াটারবোরো ক্রনিকল পত্রিকার ঝানু সাংবাদিক গ্যারি কুনার 30 বছর ধরে সাংবাদিকতা করছে। একসময় বড় শহরের দৈনিক পত্রিকায় কাজ করত। পরে সাগর পাড়ের এই ছোট্ট শহরে কম পরিশ্রমের আয়েশি জীবন বেছে নিয়ে সাময়িক পত্রিকায় কাজ করছে। ঘরে ঢুকে পেছনে দরজা লাগিয়ে দিল কুনার। বয়স 55, ওজন বেশি, প্রচুর মদ খায়। ছাপ পড়েছে চোখের চারপাশে আর মুখের বিভিন্ন জায়গায়। খবরটা পেয়ে আর 1 সেকেন্ড দেরি করিনি স্টিভ, চলে এলাম। ম্যাককুইনের দিকে তাকিয়ে ও বলল। রানার সঙ্গে হাত মেলালো। পত্রিকায় আপনার ছবি দেখেছি। অসপ্রি আইল্যান্ড লিজ নিয়েছেন। কেন যে ওই অকাজের দ্বীপটা নিতে গেলেন? যাকগে, সেটা আপনার ব্যাপার। এসো গ্যারি, বসো, হাসি মুখে বললেন ম্যাককুইন। হাসিটা যে জোর করে ফোটানো, সেটা না বোঝার মতো বোকা কুনার নয়। ম্যাককুইনের মুখোমুখি একটা খালি চেয়ারে বসে পড়ল ও। শুনলাম রকের হাতে একটা ভিডিও ক্যামেরা বাঁধা ছিল। দ্বিধা করলেন ম্যাককুইন, মাথা ঝাঁকালেন। হ্যাঁ ছিল, তবে পানি ঢুকে টেপটা ভিজে গেছে। ভিজবে কেন? পানিতে ডুবে ছবি তুলতে গিয়েছিল, আন্ডার ওয়াটার ক্যামেরা নেয়নি। নিয়েছিল, আসলে আমাদের জিনিয়াসদের কর্ম খোলার সময় সর্বনাশটা করেছে। পানি ঢুকিয়ে ফেলেছে ক্যামেরায়। যাই হোক, টেপে এমন কিছু নেই। কি করে জানলে? দেখেছি তো। টেপটা ভিজে গেছে বলে না, মুছে নিয়েছি। ওই মোছা টেপটা আমি দেখলে কোনো অসুবিধে আছে? না, নেই। আমি তোমাকে বিশ্বাস করি। টেলিভিশন অন করে ভিডিও ক্যামেরার প্লে বাটনটা টিপলেন ম্যাককুইন। তবে আমাকে কথা দিতে হবে, যা দেখবে কাউকে বলবে না। পত্রিকায় ছাপানোর সময় এখনো হয়নি। আসলে কি ঘটেছে এখনো জানি না আমরা। আমাকে তো তুমি চেনো স্টিভ, কুনার বলল। যা দেখবো সব ভুলে যাব। এখান থেকে বেরিয়ে কিচ্ছু আর মনে থাকবে না। চোখের আগ্রহী দৃষ্টি টেলিভিশনের স্ক্রিনে নিবদ্ধ। ডিক চেনির একটা অস্পষ্ট ছায়া স্ক্রিনে ফুটে উঠল। ঝাঁকি খাচ্ছে ছবি, লাফাচ্ছে, সিগন্যাল স্থির হতে পারছে না। এক মুহূর্তের জন্য ডিকের ছবি স্পষ্ট হলো। ওর চেহারায় আতঙ্ক, চোখ বড় বড় হয়ে গেছে, মুখ হাঁ। চিৎকার করে ভাইকে সাবধান করছে। কি দেখলো? কুনারের প্রশ্ন। দানব, রসিকতা করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন ম্যাককুইন। হঠাৎ ক্যামেরার চোখ ঘুরে গেল নিচে বালির দিকে। আর্তনাদ ও গোঙানি শোনা গেল। আবার ঝাঁকি দিয়ে সোজা হলো ক্যামেরার চোখ।
সবুজ ধোঁয়াটে কি যেন দেখা গেল পানিতে। রক্ত না? কুনারের প্রশ্ন। মনে তো হচ্ছে, জবাব দিল রানা। ৩৩ ফুট নিচে রক্তের রং সবুজ দেখায়। ক্যামেরার চোখ সরে গেল আবার। এবার শুধু পানি, আর কিছু নেই। শেষ একটা আতঙ্কিত চিৎকার শোনা গেল, তারপর আর কোনো শব্দ নেই। চিৎকার করলো কেন ডিক? কি দেখেছিল? নিজেকেই যেন প্রশ্ন করল কুনার। আরেকবার চালিয়ে দেখা যাক, ম্যাককুইন বলেন। টেপটা ঘুরিয়ে আবার শুরুতে এনে প্লে টিপলেন তিনি। মনোযোগ দিয়ে আরো একবার দেখা শেষ করে বললেন, মনে হচ্ছে ডিকই রককে খুন করেছে। তাহলে ডিককে খুন করলো কে? কুনারের প্রশ্ন। হয়তো একে অন্যকে খুন করেছে ওরা। মাথা নাড়ল কুনার। দূর, তাই কি হয় নাকি? দুই ভাইয়ে খুব মিল ছিল। আমি ওদের ভালো করেই চিনতাম। ডিক রককে ওস্তাদ মানত। ও কেন খুন করতে যাবে? ড্রাগ, ম্যাককুইন বললেন। কোনো একজন হয়তো ড্রাগ নিত। ধরা যাক ডিক ডুব দেওয়ার আগে ড্রাগ নিয়েছিল। পানির নিচে নেমে মাথা গরম করে অঘটনটা ঘটিয়েছে। আবার মাথা নাড়ল কুনার। প্রচন্ড ড্রাগ বিরোধী ছিল ডিক। ড্রাগে নিরুৎসাহিত করতে যত মিটিং ডাকা হতো এ শহরে, সবগুলোতে ও যোগ দিত। নিজেও মিটিং ডাকত। ধর্মেও বিশ্বাস ছিল ওর। নিয়মিত না হলেও গির্জায় যেত। ড্রাগ তো দূরের কথা, মদ সিগারেট কিছুই খেত না। ডিক রককে খুন করেছে আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করবে তাহলে? ভুরু নাচালেন ম্যাককুইন। আপাতত এটা একটা রহস্য, জবাব দিল কুনার। সেভাবে লিখেই ছাপবো। জানো তো, ভালো রহস্য সবসময় পত্রিকার কাটতি বাড়ায়। আজে বাজে লেখা অকারণে মানুষকে আতঙ্কিতও করে, ম্যাককুইন বললেন। দীর্ঘ একটা মুহূর্ত কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকিয়ে রইলেন তিনি। কুনারকে কিভাবে ঠেকানো যায় ভাবছেন হয়তো। হঠাৎ উঠে দাঁড়ালেন। মাত্র 9:30 বাজে, কিন্তু মনে হচ্ছে গলাটা না ভিজিয়ে আর থাকতে পারবো না। পকেট থেকে চাবি বের করে ফাইল ক্যাবিনেটের নিচের ড্রয়ারটা তিনি খুললেন। একটা স্কচের বোতল আর 3টে কাগজের কাপ নিয়ে ফিরে এলেন। একটা কাপে 2 ইঞ্চি পরিমাণ স্কচ ঢেলে কুনারের দিকে ঠেলে দিলেন। আরেকটাতে ঢেলে রানাকে সাধলেন। রানা মাথা নেড়ে মানা করে দিল। সেই কাপটা তখন নিজেই নিলেন ম্যাককুইন। চুমুক দিয়ে চেয়ারে হেলান দিলেন। ব্লেসিং অব দ্য ফ্লিটে এবার কোনো গেস্ট আসছে নাকি তোমার, কুনার? বোন আসছে, সাথে ভাগ্নে ভাগ্নিরা। আর এলে তো দিন সাথে অন্তত যাওয়ার নাম করবে না। নিজের কাপে চুমুক দিল কুনার। হঠাৎ করে ব্লেসিং এর আলোচনা কেন শুরু করলেন চিফ বুঝলো না রানা। শোনার আগ্রহও নেই। ওঠার ভঙ্গি করল। বাধা দিলেন ম্যাককুইন। থাকুন না আর একটু। কুনারের দিকে তাকালেন। এবারকার ব্লেসিংটা অন্যান্য বারের চেয়ে বড় হবে। সব জায়গা থেকে লোক আসা শুরু করেছে। কানায় কানায় ভর্তি হয়ে যাবে ক্যাসিনোগুলো। সেই রকমই তো শোনা যাচ্ছে, কুনার বলল। মানুষ যত বেশি হয় ঝামেলাও বাড়ে। সমস্যার অন্ত থাকবে না আমাদের। তা ঠিক। শোনো গ্যারি, ম্যাককুইন বললেন, আমি জানি তোমার পত্রিকার জন্য খবর দরকার। গরম গরম খবর দিতে পারলে পত্রিকার কাটতি বাড়বে। তবে এমন কিছু ছাপতে যেও না যাতে টুরিস্টরা তোমাকে পাগল ভাবে। কাটতি বাড়ার বদলে আরো কমে। কি বলতে চাও? তেমন কিছুই না। বলতে চাই ওয়াটারবোরোর সাগরে হাঙরের আক্রমণের কোনো সম্ভাবনাই নেই। লোকে নিশ্চিন্তে বোট নিয়ে বেরোতে পারে। রানার দিকে ফিরলেন ম্যাককুইন। কি বলেন মিস্টার রানা? না, হাঙরে খাইনি, এটা ঠিক। রানাকে কথা শেষ করতে দিলেন না ম্যাককুইন। কুনারকে বললেন, ওই যে শোনো, মিস্টার মাসুদ রানা কি বলছেন। টেপে কি আছে তাও নিজের চোখেই দেখলে। হাঙরের ছায়াও নেই। এখন তো নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। পানির নিচে হঠাৎ করেই মাথা খারাপ হয়ে গিয়েছিল ডিকের। কিংবা এমন কিছু দেখেছিল যেটা ওর মাথা খারাপ করে দিয়েছিল। নাবিকের ভূত দেখেছিল। কিন্তু এত সহজে ভোলার পাত্র নয় কুনার। হাসল না। দেখতেও তো পারে। 2 চুমুক গিলেই মাথা গড়বড় হয়ে গেল নাকি তোমার? আমি বলছি দেখার মতো কিছুই ছিল না ওখানে। হঠাৎ করে খেপে গিয়ে ভাইকে খুন করে ফেলেছে ডিক। রকও ছেড়ে কথা বলেনি। পানির নিচে মারামারি করতে গিয়ে মরেছে দুজনই।
মাথাটা আসলে তোমার খারাপ হয়েছে। এই যেন সেই ছেলে ভুলানো সাপের ছড়া শোনাচ্ছ। দুটো সাপ একটা আরেকটাকে লেজের দিক থেকে গিলতে গিলতে একসময় নেই হয়ে যায় দুটোই। প্র্যাকটিক্যাল কথায় এসো স্টিভ, এক এক করে প্রশ্নগুলো খতিয়ে দেখা যাক। প্রথম প্রশ্ন, চিৎকার করলো কেন ডিক? কি দেখেছিল? কিসের রক্ত? সহজ জবাব, ভাইয়ের ওপর রেগে গিয়ে চিৎকার করেছে ডিক। ছুরি দিয়ে খোঁচা মেরেছে। ও, ডিকের একটা ছুরিও ছিল? ছিল, ম্যাককুইন জবাব দিলেন। মনে মনে রান্না হাসল। চিফের মুখ দেখেই বোঝা যাচ্ছে বেফাঁস কথা বলে ফেলে মনে মনে গালাগাল করছেন নিজেকে। ও, তোমাকে বলিনি বুঝি? ওর পায়ের সাথে বাঁধা খাপের মধ্যে ছুরিটা ছিল, কিন্তু ওর লাশ যখন পাওয়া গেল তখন ছিল না। তোমার জন্য আরেকটা বিরাট খবর, তাই না? রক ও ডিকের মৃত্যু নিয়ে ঘাটাঘাটি করতে গেলে পুলিশ যে সেটা ভালো চোখে দেখবে না, স্পষ্ট করেই ইঙ্গিতটা দিয়ে দিলেন চিফ। একরাশ অস্বস্তি নিয়ে তার ঘর থেকে বেরিয়ে এলো রানা। দুই ভাই মাথা গরম করে পরস্পরকে খুন করেছে। চিফের এই ব্যাখ্যা কোনো মতেই মেনে নিতে পারছে না। বিপদের গন্ধ পাচ্ছে ও। মনে হচ্ছে ভয়ানক বিপদ এসে পড়েছে প্রায় ঘরের কাছে। লবিতে এসে দেখলো টুলে বসে পত্রিকা পড়ছে ভিকি। পুলিশের গাড়িতে করে দুজনকে ডকে পৌঁছে দিতে চলল টমি। মিস্টার রানা, গাড়ি চালাতে চালাতে পেট্রোলম্যান বলল, ডিককে যেখানে পাওয়া গেছে সেখান থেকে 100 গজ দূরে সিগাল পয়েন্টের কাছে আপনাদের একটা বয়া ভাসতে দেখা গেছে। রবারে মোড়া, অনেক লম্বা একটা তার বাঁধা বয়াটায়। সৈকতে তুলে রাখতে বলেছি জিনিসগুলো, ফেরার পথে নিয়ে যেতে পারেন। থ্যাঙ্কস, বলল রানা। পানির নিচে কোনো কিছুতে আটকে গিয়েছিল সেন্সরটা। খুলতে না পেরে বয়ায় বেঁধে ফেলে এসেছিলাম। পরে গিয়ে আর তুলে আনা হয়নি। সেন্সরটা নিশ্চয়ই ছুটে গিয়ে ভেসে চলে গেছে বয়াটা। না, ভেসে যায়নি। বয়াটা চেনিদের বোটে পাওয়া গেছে, হুকে আটকানো। রানা এ কথা শুনে গম্ভীর হয়ে গেল। রক ও ডিকের মৃত্যু রহস্য নিয়ে ভাবতে লাগলো। ভিকি ও রানাকে ডকে পৌঁছে দিয়ে চলে গেল পেট্রোলম্যান। বোটে ওঠার পর রানাকে ভিকি বলল, আঙ্কেল, ওকে দেখেছি। নিজের চিন্তায় মগ্ন ছিল রানা। হুঁ, কাকে? মেয়েটাকে। মেয়েটাকে মানে? ভুলে গেছেন যাকে ধাক্কা দিয়েছিলাম? কোথায় দেখলে? খবরের কাগজে একটা পুরস্কার পেয়েছে, তাই পত্রিকায় ওর ছবি ছাপা হয়েছে। আমার রোলার ব্লেডের চাকার শব্দ না শোনার কারণও জেনে গেছি। মেয়েটা কানে শোনে না। ওর নাম কি? শান্তা। মূল ভূখণ্ড থেকে বেরিয়ে থাকা একটা নিচু জায়গার নাম সিগাল পয়েন্ট, একটা উপদ্বীপ। কাছাকাছি এসে বোটের মুখ ঘোরালো রানা, গতি কমালো। ধীরে ধীরে এগিয়ে চলল সৈকতের দিকে। অস্প্রি আইল্যান্ডের মতোই সিগাল পয়েন্টও একসময় ব্যক্তিগত সম্পত্তি ছিল। মূল বাসিন্দারা চলে গেলে পাখিরা এসে দখল নিয়েছে। এখন বার্ড স্যাংচুয়ারি হয়ে গেছে দ্বীপটা। গাল, টার্ন এসব পাখির জন্মস্থান। মাঝে সাঝে বোট নিয়ে লোকে পিকনিক করতে কিংবা সাঁতার কাটতে চলে আসে এখানে। পাখির কলরব কানে আসছে দূর থেকেও, চক্কর দিয়ে দিয়ে উঠছে, কিন্তু একটা পাখিও সৈকতে আসছে না, পানিতে নামছে না। ব্যাপারটা অবাক করল রানাকে। এমন শান্ত দিনে পানিতে নেমে মাছ খাওয়ার কথা পাখিগুলোর। আঙ্কেল দেখুন। সামনের ডান দিকে হাত তুলে চেঁচিয়ে উঠল ভিকি। ফিরে তাকালো রানা। নিউট্রাল করে দিল ইঞ্জিন। আপন গতিতে ভাসতে ভাসতে বোট এগোলো। পানিতে ভাসছে সাদা কিছু। বোটের পাশ দিয়ে যাওয়ার সময় বোট হুক দিয়ে ওটাকে ঠেকালো। একটা মরা পাখি, সিগাল, পেট ওপরের দিকে করে ভাসছে। পাখিটা তুলে আনলো রানা। মাথা নেই। বিস্ময়ে চেঁচিয়ে উঠল ভিকি। পাখিটার কাটা গলাটা ভালো করে দেখল রানা। দাঁতের দাগ খুঁজছে, কিংবা আঁচড়ের দাগ। রকের লাশের গায়ে যে রকম দাগ দেখেছে, কিন্তু নেই। মাথা ধরে স্রেফ টান দিয়ে মুন্ডুটা ছিঁড়ে ফেলেছে গলা থেকে। ওই যে আরেকটা, চেঁচিয়ে বলল ভিকি। হাতের মরা পাখিটা বোটের খোলে রেখে দিল রানা। দ্বিতীয় পাখিটার কাছে এসে দেখল এটা ভাসছে উপুড় হয়ে। মাথাটাও গলার সঙ্গে যুক্তই আছে। অল্প পানিতে এমনভাবে গলা লম্বা করে দিয়ে ভেসে রয়েছে যেন ঘুমিয়ে ঘুমিয়ে ভাসছে, ঢেউয়ের দোলায় দুলছে। গলা ধরে পাখিটাকে তুলে নিল রানা।
এটার 2 পা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, পেট ফেড়ে দেয়, বেরিয়ে পড়েছে নাড়ি ভুড়ি। কার কাজ? ভিকির প্রশ্ন। ব্লুফিশ? না, ব্লুফিশ হলে খেয়ে ফেলতো। তাহলে? রানা মাথা নাড়ল। জানি না, বুঝতে পারছি না কিছু। দড়ি ধরে প্রায় ঝুঁকে পড়ে গলা লম্বা করে দিয়ে সৈকতের দিকে তাকালো ভিকি। ওই যে আমাদের তার, আরে দেখুন দেখুন, আরো মরা পাখি। অগভীর পানিতে পৌঁছে ইঞ্জিন বন্ধ করে দিল রানা। আউটবোর্ড ইঞ্জিন উঁচু করে তুলে রাখলো পানি থেকে, যাতে প্রোপেলার বালিতে আটকে না যায়। আপন গতিতে ভাসতে ভাসতে বোটের সামনের দিকের তলাটা এসে ঠেকল সৈকতের বালিতে। সাগরে ভাসছে অসংখ্য মৃত পাখি, ঢেউয়ের খাঁজে ওঠানামা করছে। কোনোটার গলা ছেঁড়া, কোনোটার পেট চেরা, কোনোটার ডানা, পা, মাথা ছিঁড়ে কয়েক টুকরো করে ফেলা হয়েছে। ভয়ঙ্কর দৃশ্য। 2-1টা পাখি তুলে নিয়ে পরীক্ষা করে দেখল রানা, আবার পানিতে ফেলে দিল। উন্মাদের কাজ, বিড়বিড় করল রানা। রক্তলোভী খুনে কোনো উন্মাদ। মানুষ? ভিকি জিজ্ঞেস করল। যেভাবে মেরেছে তাতে তো মানুষ বলে মনে হচ্ছে না, কিন্তু সাগরের কোনো প্রাণী এভাবে শুধু নিষ্ঠুর খেলা খেলার জন্য খুন করেছে পাখিগুলোকে, এটাও বিশ্বাস করতে পারছি না। বন্য প্রাণীরা অন্য প্রাণীকে খুন করে হয় খাওয়ার জন্যে, নয়তো আত্মরক্ষার প্রয়োজনে, কিন্তু পাইকারি হারে মেরে রেখে যায় না। আমাদের কিছু করবে না তো? ভিকির চোখে ভয়। বলা যায় না। দুশ্চিন্তা দেখা যাচ্ছে রানার চোখে। সাবধান থাকতে হবে আমাদের। গলুই থেকে লাফিয়ে সৈকতে নামলো ভিকি। রানাও নামলো। বোটটাকে টেনে ওপরে তুলে রাখলো যাতে ভেসে না যায়। তারের বান্ডিলের কাছে এসে দাঁড়ালো। কুণ্ডলি পাকিয়ে সুন্দর করে বেঁধে রেখে গেছে পুলিশ। ধরাধরি করে সেন্সর সহ তারের বান্ডিলটা নৌকার কাছে নিয়ে এলো দুজনে। বোটে তুলল, ঠেলে আবার পানিতে নামালো বোটটা। বালিতে ঠেকলে প্রোপেলারের পাখা ভেঙে যেতে পারে, সেজন্য কোমর পানি পর্যন্ত লগি দিয়ে ঠেলে সরিয়ে আনলো বোটটা। তারপর ইঞ্জিন চালু করলো। একটা মরা পাখি এসে ধাক্কা খেলো খোলের গায়ে। অল্প বয়সী একটা টার্ন, ডানা দুটো গোড়া থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। বোটের নাক পূব দিকে ঘোরালো রানা। চলল অসপ্রি আইল্যান্ডে। বমি পাচ্ছে পিটার সোয়ানসনের। শ্বাস নেয়ার সময় রক্ত, নাড়ি ভুঁড়ি ও ডিজেলের ধোঁয়ার মিশ্র দুর্গন্ধ ফুসফুসে ঢুকছে। ঢেউয়ের মধ্যে বোটের মোচড় খাওয়া, দুলুনি আর ওঠানামার সময় মনে হচ্ছে পাকস্থলীটা হঠাৎ করে পায়ের কাছে নেমে গিয়ে পরক্ষণে লাফ দিয়ে উঠে আসছে গলায়। বমি করে ফেলতে পারলে হয়তো আরাম হতো, কিন্তু ক্যাপ্টেনের ভয়ে পারছে না। ক্যাপ্টেন জর্জ অ্যাংলার ওর এমন অবস্থা করে ছাড়বে, চিরকাল তাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে ফিরবে ওই স্মৃতি। ডেকের কিনারে এসে দাঁড়ালো, যেখানে ইঞ্জিনের পোড়া ডিজেল আর মরা মাছের ভয়াবহ দুর্গন্ধ নাকে কম ঢোকে। রক্তমাখা হাত যাতে বোটের চকচকে ফাইবার গ্লাসে না লাগে সে ব্যাপারে সাবধান রইল। পেছনে অসপ্রি আইল্যান্ড চোখে পড়ছে, তার ওপাশে ন্যাপাট্রি পয়েন্ট, এবং তারও ওপাশে অনেকটাই দূরে ওয়াটার বড়ো শহরের উঁচু ওয়াটার টাওয়ার। এই গাধা! ফ্লাইং ব্রিজ থেকে হাঁক দিল অ্যাংলার। আলসেমির সময় নাকি এটা? ডেক মোছো, রক্ত শুকিয়ে যাবে তো। মুচ্ছি স্যার, মুচ্ছি, বলে রক্তাক্ত ডেকের দিকে ঘুরে দাঁড়ালো পিটার। ইতিমধ্যেই 10টা বড় ব্লুফিশ কেটেছে ও। আঁশ ছুলেছে, পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের করে ফেলে দিয়ে মাংসটা খবরের কাগজ দিয়ে মুড়েছে। বোটের সামনের ডেকে মাছ রাখার বাক্সে আরো 20টা মাছ রয়েছে, সেগুলোকেও একইভাবে কেটে কাগজে মোড়াতে হবে। দুজন মানুষ 30টা মাছ দিয়ে কি করবে বুঝতে পারছে না ও। একটা, বড় জোর 2টো খেতে পারবে, তার বেশি না। অহেতুক 30টা মাছ মেরেছে, বাড়ি নিয়ে গিয়ে ফেলে দেবে। এ ধরনের শৌখিন মাছ শিকারীদের ঘৃণা করে পিটার। প্রোপেলারের ঢেউ অনুসরণ করে বোটের পেছন পেছন উড়ে আসছে ডজনখানেক সিগাল। কর্কশ চিৎকারে কান ঝালাপালা করছে। অ্যাংলারের মতোই যেন বিরক্তিকর ভঙ্গিতে কাজ শেষ করার তাগাদা দিচ্ছে পিটারকে। বড় একটা বালতি তুলে নিল। 6 ফুট লম্বা দড়ি বাঁধা রয়েছে হাতলে। বোটের পেছনের ট্রান্সজামে গিয়ে দাঁড়ালো।
দড়ি ধরে পানিতে ছুঁড়ে দিল বালতিটা। ঢেউয়ের মাথায় বাড়ি খেলো বালতিটা, লাফিয়ে উঠল, তারপর কাত হয়ে গিয়ে এত দ্রুত পানিতে ভরে গেল, হ্যাঁচকা টান লেগে আরেকটু হলেই পানিতে পড়ে যাচ্ছিল পিটার। পানি ভর্তি বালতিটা তুলে আনলো সে, সমস্ত পানি ঢেলে দিল রক্তাক্ত ডেকে। ব্রাশের সাহায্যে রক্ত ও আঁশগুলো ঠেলে নিয়ে গিয়ে বোটের এক পাশের নালি দিয়ে পানিতে ফেলতে লাগলো। সাগরের পানিতে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল পাখির দল। মাংস না পেয়ে তীক্ষ্ণ চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে, যেন ঝগড়া করছে পিটারের সঙ্গে। বালতিটা এক পাশে ঠেলে দিয়ে হাঁটু গেড়ে বসলো পিটার। কোমরে ঝোলানো খাপ থেকে টেনে বের করলো মাছ কাটার বড় ছুরি। বাক্স থেকে একটা ব্লু ফিশ বের করে এনে ডেকে ফেলল। প্রথমে ফুলকো কেটে ফেলে দিয়ে রক্তটুকু বেরিয়ে যাবার অপেক্ষা করলো। তারপর পেট চিরে নাড়ি ভুঁড়ি টেনে বের করলো। কেটে আলাদা করে ডেকের কিনারা দিয়ে ছুঁড়ে দিল পানিতে। পানিতে ডাইভ দিয়ে পড়লো গালগুলো। খাবার দেখে খেপে উঠল যেন। একটা নাড়ি নিয়ে টানাটানি শুরু করেছে দুটো পাখি, পানিতে দাপাচ্ছে। রবারের মতো নাড়িটা পরস্পরের কাছ থেকে কেড়ে নিতে মরিয়া। চেরা মাছটাকে একপাশে কাত করে ফেলে আঁশ চাঁচতে আরম্ভ করলো পিটার। মনে মনে অভিশাপ দিচ্ছে নিজের দুর্ভাগ্যকে, বাবাকে আর অ্যাংলারকে। এরকম একটা জঘন্য চাকরি করতে আসার কোনো ইচ্ছে ওর ছিল না। সামার স্কুলে লেখাপড়া করতে চেয়েছিল ও, কিন্তু বাবাকে রাজি করাতে পারেনি। বাবা স্পষ্ট করে বলে দিয়েছে লেখাপড়ার খরচ দিতে পারবে না। বাবার যুক্তি, পড়ে কি হবে, চাকরি তো পাওয়া যাবে না। তাই যখন খবর পেল অ্যাংলারের বোটের মেট জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে, লোক খুঁজছে অ্যাংলার, সঙ্গে সঙ্গে ওকে ফোন করে পিটারের জন্য চাকরিটা নিয়ে ফেলল বাবা। স্পোর্টসশিপ বোটের মেট, ঘন্টা হিসেবে মাইনে $10 করে, সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে পাওয়া টিপস। আবহাওয়া ভালো থাকলে শিকারের অভাব হয় না, তখন দিনে $100-150 আয়। আবহাওয়া খারাপ না হলে সপ্তাহের 7 দিনই কাজ করতে হবে। টাকাটা হিসেব করেই কাজটা নিতে আপত্তি করেনি পিটার। শিকারের মৌসুমে কাজ করে কিছু টাকা জমিয়ে ফেলতে পারলে সেই টাকা দিয়েই নিজের লেখাপড়ার খরচ চালাতে পারবে। কিন্তু বোটে কাজ করা শুরু করার পর বুঝল পরিশ্রমটা অমানসিক। ও ভেবেছিল মেট মানে অফিসার, বোট চালাবে, মাঝে সাঝে মাছ ধরতে সাহায্য করবে যাত্রীদের। কিন্তু অ্যাংলার ওকে দিয়ে ওয়েটারের কাজ থেকে শুরু করে যাত্রীদের ফাইফরমাস খাটানো, মাছ কাটানো, খালাসির কাজ, বোট পরিষ্কার সবই করিয়ে নিতে লাগলো। যন্ত্রণার এখানেই শেষ নয়। কোনো যাত্রীর বড়শি থেকে মাছ ছুটে গেলে পিটারকে দোষ দিতে থাকবে অ্যাংলার, বলবে বড়শিটা ঠিকমতো বাঁধেনি। সাগর যাত্রা সইতে না পেরে কিংবা অতিরিক্ত মদ খেয়ে কোনো যাত্রী বমি করে ফেললে সেটাও পরিষ্কার করার দায়িত্ব মেইটের। অ্যাংলার মানসিক রোগী, অসহায় কাউকে পেলে নির্যাতন করে আনন্দ পায়, জানা ছিল না পিটারের। তার উপর সারাক্ষণ মদ খেয়ে মাতাল হয়ে থাকে। ব্রিজের দেয়ালে একটা হুকে ঝোলানো থাকে মদের ফ্লাস্ক, একটু পরপরই চুমুক দেয়। অনেক যাত্রী কিছু মনে করে না তাতে। ক্যাপ্টেন বোট চালানোর সময় মদ খায়, তাতে কার কি? ঠিকমতো চালাতে পারলে আর ওদেরকে শিকারের সুযোগ করে দিতে পারলেই হলো। এই যেমন আজকের দুজন ব্লু ফিশগুলোকে মারার পর কেবিনে বসে মদ খাচ্ছে। মাছের পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করছে পিটার। এ সময় এয়ার কন্ডিশনড কেবিনের দরজা খুলে উঁকি দিল একজন শিকারী। এই ছেলে, আমাদের বরফ শেষ, জলদি নিয়ে এসো তো। আনছি স্যার। বালতি দিয়ে পানি তুলে হাতের রক্ত ধুলো পিটার। হাতে লেগে থাকা মাছের দুর্গন্ধ তাতে একটুও কমল না। এই হাত দিয়ে বরফ ধরলে তাতে মাছের গন্ধ লেগে যাবে। তবে লোকগুলো এতটাই মাতাল, হয়তো খেয়ালই করবে না।